তো প্রাথমিক তৃতীয় ধাপের ফলাফল কবে প্রকাশিত হতে পারে এবং প্রাথমিক তৃতীয় ধাপের ফলাফল প্রকাশে পূর্বের কোঠা পদ্ধতি প্রয়োগ হবে না বর্তমান যে সংশোধন করা হলো কোঠা পদ্ধতি সেই কোঠা পদ্ধতি প্রয়োগ করা হবে, এই আলোচনাটা মানে খুব বেশি হচ্ছে এখন। তো সেই আলোচনার প্রেক্ষিতেই আজকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। তো বরাবরের মতোই আপনাদের সাথে আছেন ওসমান, নন ক্যাডার ছাত্র ইজতেমা বিসিএস, এবং আপনাদের সাথে আছেন আপনাদের সবার প্রিয় মিস্টার আবির। তো মিস্টার আবির, আমরা এই টপিকটা অনেক কনফিউজিং, অনেকে বুঝতে পারে, বাট আমরা অলরেডি অনেকবার আলোচনা করছি, কিন্তু অনেকে হয়তো বা মানে ওইভাবে শুনে নেই, খেয়াল করে। তো আজকে আমরা প্র্যাকটিক্যালি আমরা কিছু একটু জিনিস দেখানোর চেষ্টা করব যে আসলে এই প্রাথমিক তৃতীয় ধাপের ফলাফল প্রকাশে চ্যালেঞ্জটা কোথায়। তো ইতিমধ্যে আপনারা জানেন যে গত মাসে শেষ সপ্তাহে আপনার যারা তৃতীয় দফার ফলাফল প্রত্যাশী যারা ছিলেন তারা মন্ত্রণালয় এবং অধিদপ্তর বরাবর তারা তাদের স্মারকলিপি জমা দিয়েছেন। তো সেইখানে একদল যারা বিদ্যমান কোঠার পক্ষে তারা তাদের যুক্তি তুলে ধরে স্মারকলিপি জমা দিয়েছেন, এবং আরেক দল কোঠার বিপক্ষে তাদের যুক্তি তুলে ধরে মানে স্মারকলিপি জমা দিয়েছিলেন। তো এখন মোদ্দা কথা হচ্ছে যে আসলে মানে এইখানে একটু প্রাথমিকের এই তৃতীয় ধাপের ফল প্রকাশটা একটু চ্যালেঞ্জিং এখন এই মুহূর্তে। বেশ কিছু চ্যালেঞ্জ আছে, এর ভিতরে একটা চ্যালেঞ্জ যেটা সেটা হলো যে মানে আমাদের যারা ভিউয়ার্স আছেন বা যারা আমাদের সাবস্ক্রাইবার যারা আছেন তারা অনেক সময় হয় কি যে না বুঝে মন্তব্য করে ফেলেন, মানে আইনি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তারা বুঝতে চান না। তো দেখেন, এজ এ আইনের ছাত্র হিসেবে আমার মোটামুটি এগুলো সম্পর্কে, বা যেহেতু সরকারি চাকরি করি, গভর্নমেন্ট রুলস বা গভর্নমেন্ট বিধি এগুলো সম্পর্কে মোটামুটি ধারণা আছে। তো আমি আমার সেই পার্সপেক্টিভ থেকে বলার চেষ্টা করি, কিন্তু আপনারা রিপ্লাইতে যে ভাষাগুলো দেন বা যেভাবে আপনারা বলেন, মানে আমি মাঝে মধ্যে আশ্চর্য হয়ে যায় শিক্ষক হবেন যে, আর এরা যদি শিক্ষকই যদি হন তাহলে একটু ভিন্ন মত যদি এইখানে তারা পোষণ, আপনি যুক্তি দেন, আপনার কাছে যুক্তি থাকলে আপনি যুক্তি দেন, অবশ্যই কথা বলার তো জায়গা আছে, স্পেস তো আছে। আপনি আদালতে চলে যান, যে মামলাটা আদালতে যেটা আছে আপনি ওইখানে গিয়ে আপনার যুক্তিগুলো তুলে ধরেন। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যেটা আমরা অনুরোধ থাকবে আপনাদের কাছে যে আপনারা যদি বিষয়টা না বুঝুন, দয়া করে না বুঝে মন্তব্য করবেন না, বুঝে মন্তব্য করুন, যুক্তি দিয়ে মন্তব্য করুন। তবে এখন এই ফলাফলের সর্বশেষ স্টেজ যেটা আছে আমি সবার উদ্দেশ্যে একটু বলি। সর্বশেষ স্টেজ হচ্ছে আদালতে তৃতীয় দফার ফলাফল নিয়ে যে মামলাটা হয়েছিল সেই মামলাটাতে গত মাসের শেষ সপ্তাহে এই মামলার উপরে শুনানি হয়, সেটার আপডেট আমরা দিয়েছিলাম। যে এবং এইখানে আদালতের কাছে প্রমাণ সাপেক্ষে আদালত যে তদন্ত কমিটি করেছিলেন সেই তদন্ত কমিটি তাদের তদন্তের ফলাফল উপস্থাপন করেন, এবং তদন্তের ফলাফলে দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি। এখন অনুরোধ থাকবে আপনাদের কাছে, কারো কাছে যদি এরকম কোনো মানে প্রমাণ যদি থেকে থাকে সেটা আদালতে চ্যালেঞ্জ আদালতে উপস্থাপন করেন, আমাদের এইখানে না, কারণ আমরা তো এটার সাথে কনসার্ন না, আমরা শুধু মানে আইনি বিষয় সম্পর্কে ধারণা নিতে পারি বা বলতে পারি। তো এখন বিষয়টা হচ্ছে যে আদালত এখন পর্যন্ত তার রায়টাকে প্রকাশ করেননি। তো আদালত এখন পর্যন্ত রায়টাকে প্রকাশ না করার কারণে ফলাফল শিক্ষার্থীদের পক্ষেই আছে, অর্থাৎ ফল প্রকাশে বাধা নেই, কিন্তু সেটা আদালতের মানে একটা তো ডিক্লারেশন বা আদালতের একটা লিখিত রায় লাগে এইটা। আর আরেকটা সমস্যা যেটা হচ্ছে যে গত সপ্তাহের একদম শেষ দিনও প্রাথমিক এবং গণশিক্ষা অধিদপ্তরের ডিজি মহোদয়কে অবরুদ্ধ করে রাখা হয়েছে, যেটা আমরা শুনছি পেপারে শুনছি, এবং আমরা সেটা আলোচনাও করেছিলাম যে ডিজি মহোদয়কে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। তো তাহলে এখন দেখো, যেহেতু প্রাথমিক পুরো রাজস্ব খাত এটা ডিজি থেকে মন্ত্রণালয়ে যাবে, মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়, এবং বাংলাদেশে চাকরি সংক্রান্ত সরাসরি নিয়োগের বেলা, সরকারি নিয়োগের বেলা যে কোনো ফাইল এটা প্রধানমন্ত্রীর অবশ্যই দপ্তরে যায়, এবং ওইখান থেকে ওগুলো আবার এই ধাপে ধাপে ফেরত আসে। তো এখন অবশ্য প্রধানমন্ত্রী নেই, মাননীয় প্রধান উপদেষ্টা কনসার্নে এটা যেতে হবে। তো এই হচ্ছে এটার ধাপ। এখন এই ধাপগুলোকে যেহেতু আদালত এখানে জড়িত আছেন, আদালতের স্পষ্ট নির্দেশনা ছাড়া, আমি আবারও বলে দিই যে আদালতের নির্দেশনাটা এইটা ছাত্রদের পক্ষেই আছে। আদালত মৌখিকভাবে যেটা বলেছেন সেইটা ফল প্রকাশে বাধা নেই, কিন্তু আদালত এখন পর্যন্ত রায়টা তার প্রকাশ করেননি এইটা। আর তৃতীয় আরেকটা বিষয় হলো যে আবির, যেইটা নিয়ে প্রশ্ন, যে যেটা হচ্ছে যে কোঠা কি ওই 93% থাকবে না আগের মতো 80-20 থাকবে, এইটা নিয়ে সবচেয়ে কনফিউশন। তো এই কনফিউশনের জায়গাটা থেকে আমি বলি যে যখন তোমার
নতুন প্রজ্ঞাপনটা জারি হলো চাকরি কোটা সংস্কার করে, সেই প্রজ্ঞাপনের পরে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের কাছে এবং ডিজি মহোদয়ের কাছে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল ফরিদ স্যারের কাছে। তো সচিব মহোদয় তিনি যেটা বলেছিলেন যে তারা মানে আলটিমেট কথাটা হলো তাদের যে যে এই বিষয়ে তারা জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের মতামত চাইবেন তারা। কারণ এই বিষয়টা কারণটা হচ্ছে কি, দেখো কারণটা হচ্ছে যে তোমার সবার উপরে হচ্ছে আইন, তারপর হচ্ছে বিধি, তারপরে হচ্ছে পরিপত্র। আমরা তো দেখাই দিই। হ্যাঁ, আমি দেখাবো। তো এই পরিপত্র দ্বারা এই বিধি বা আইনকে পরিবর্তন করা যায় না। যে আমার প্রাথমিক তৃতীয় ধাপের এই যে আমাদের যে নিয়োগ বিধি, এটা হচ্ছে আমাদের সে প্রজ্ঞাপনটা, এটা 23 জুলাই 2024 তারিখে যে প্রজ্ঞাপনটা হয়, এখানে বলা হয়েছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্বশাসিত এবং সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে কর্মে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান কোটা পদ্ধতি সংশোধন, এটা সবারই পড়া আছে। মেধাভিত্তিক 93%, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনাদের সন্তানদের জন্য 5% এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী 1% এবং শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের জন্য 1%। তো এখন দেখো এইখানে বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি 1 শাখার বিগত 4 অক্টোবর 2018 তারিখের পরিপত্র নং এত সহ পূর্বে জারিকৃত এ সংক্রান্ত সকল পরিপত্র, প্রজ্ঞাপন, আদেশ, নির্দেশ, অনুশাসন, এইখানে কিন্তু বিধি বা আইনের কথা বলা নেই, কারণ স্পষ্ট এটা আমরা পরে যখন এই পরিপত্রটা যখন জারি হয় তখন এইটা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তোমার যেহেতু যে সমস্ত জায়গাগুলোতে কোঠাটা বেশি, বিশেষ করে প্রাথমিকে এবং তোমার রেলওয়েতে, তো তখন যারা বিজ্ঞ মানে আইনজ্ঞ যারা, আমরা তো ছোটখাটো মানুষ, যারা আইনজ্ঞ যারা মানুষ, তখন তারা এইটাই বলছিলেন যে আইন, বিধি, পরিপত্র। এইটা পরিপত্র, এই পরিপত্র দিয়ে যে নিয়োগগুলো হয় সেই নিয়োগগুলোতে এই পরিপত্র জারির তারিখ থেকে ওগুলো সব অটোমেটিক্যালি বাদ হয়ে গেছে। এখন বিধি বা আইন যেখানে আছে সেইখানে কি হবে? তো এইটার জন্য তোমরা একটু দেখো, এটা যারা আছেন তাদেরকে আমি একটু দেখাতে পারি। এটা হচ্ছে আপনারা হয়তো পড়ে দেখেন নাই, চাকরি করবেন ঠিক আছে, কিন্তু এটা একটু পড়ে দেখে মন্তব্য করলে আপনাদের, এটা হচ্ছে বৃহস্পতিবার 4 এপ্রিল 2019 সালের যে বিধি, এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 133 নং এর শর্তাংশ প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি উত্তর সংবিধানের 142 নিম্নরূপ বিধিমালা। এটা হচ্ছে প্রাথমিক, এখন পর্যন্ত প্রাথমিকের যে নিয়োগটা হয় সেই নিয়োগটা হয় এই বিধিমালার আলোকে। তো এখন দেখো তুমি এই বিধিমালাতে এইখানে কোঠা সম্পর্কে স্পষ্ট বলে দেওয়া আছে, আমরা একটু নিচের দিকে যেতে হবে। এই যে এইখানে বিশেষ বিধান, তফসিলে উল্লেখিত কোনো পদ পূরণের ক্ষেত্রে সরাসরি, এটা ভগ্নাংশের কথা, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, অন্য কোনো বিধি বা সরকারের সিদ্ধান্তে যাই কিছু উল্লেখ থাকুক না কেন, শিক্ষক নিয়োগ উপজেলা ক্ষেত্রমতো থানাভিত্তিক হবে, এটা আপনারা সবাই জানেন। উপজেলা বা থানাভিত্তিক শূন্যপদ অনুযায়ী কোনো কোটায় উপযুক্ত প্রার্থী না পেলে মেধাক্রম অনুযায়ী একই উপজেলা বা থানায় উত্তীর্ণ সাধারণ প্রার্থীদের দ্বারা তা পূরণ করা হইবে। এরপরে দেখুন এই বিধিমালার এইখানে স্পষ্ট বলে দেওয়া আছে, এই বিধিমালার অধীন সরাসরি নিয়োগযোগ্য পদের ক্ষেত্রে 60% মহিলা প্রার্থীগণের দ্বারা, 20% পোষ্য প্রার্থীগণের দ্বারা এবং অবশিষ্ট 20% পুরুষ প্রার্থীগণের দ্বারা পূরণ করা হইবে। উপবিধি 2 এর ঘয়ে নির্ধারিত কোঠায় শিক্ষকগণের মধ্যে প্রত্যেক ক্যাটাগরিতে 60% বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করতে হবে। তো এই বিধিমালাটার পরে একটা সংস্কার করা হয় এবং সেই সংস্কারে মুক্তিযোদ্ধা কোটাটা, এইখানে 30% যেটা ছিল সেই মুক্তিযোদ্ধা কোটাটাকে এইটার মধ্যে ইনক্লুড করা হয়। তো এখন বিষয়টা হচ্ছে যে এই বিধিটা এখন পর্যন্ত বাতিল করা হয়নি। দেখো স্যার ওই জায়গা তো উল্লেখও করা হয়নি। এই যে এই বিধিমালা কার্যকর হইবার সঙ্গে সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা 2013 এত দ্বারা রহিত করা হলো। এরপরে এখানে একটা স্পষ্ট উল্লেখ করা আছে, ওই পয়েন্টটা আমি পাচ্ছি না। তো যাই হোক, এই মানে এই বিধিমালাতে এটা বলা থাকে, এটা আমি এখন এখানে পাচ্ছি না, এই বিধিমালার জারি যেই দিন থেকে হবে, অর্থাৎ এই বিধিমালাটা যে 2019 4 এপ্রিল থেকে জারি হয়েছে, এরপরে সরকারি চাকরির নিয়োগের ক্ষেত্রে অন্যান্য যে বিধিমালা আছে বা অন্য যাই কিছু আছে, প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে এই বিধিমালাটা প্রাধান্য পাবে। এখন পর্যন্ত এই বিধিমালাটাকে সংশোধন করা হয় না বা বাতিল করা হয় না বা রদ করা হয় না। এক্স্যাক্টলি এই জিনিসটাই স্যার আমরা গত দুইটা ভিডিওতে বারবার আমরা বলার চেষ্টা করছি। তো এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা মানে এই প্রশ্ন স্যার, আমার প্রশ্ন হচ্ছে স্যার, এই যে দুইটা প্রবলেম, এই দুইটা প্রবলেম আপনার যদি কেউ প্রশ্ন করে এখন যে স্যার তাইলে কোটার অনুযায়ী হবে নিয়োগ নাকি কোটা ছাড়া নিয়োগ হবে স্যার, তাইলে আমরা এর উত্তর কি দেব? এখন এইটার উত্তরটা তো আমার মতো একজন ছোটখাটো আইনের ছাত্র হিসেবে আমি যেটা বুঝতে পারতেছি যে এইটার শেষ পর্যন্ত সমাধান যেটা
সচিব মহোদয় যেটা বলছিলেন, এই কারণে তারা বলছিলেন যে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের পরামর্শ তারা চেয়েছে এই কারণটার জন্য। এইটুকু আমরা বারবার এইটুকুই বলতেছি, আমরা পুরনো কোঠার পক্ষেও না বা নতুন যে কোঠা আছে সেই কোঠার বিপক্ষেও না, কারণ এই নিয়োগ দিয়ে আমাদের কি, এই নিয়োগ দিয়ে তো আমাদের কিছু যাবে আসবে না। যাবে আসবে এই নিয়োগ দিয়ে মানে ব্যক্তিগতভাবে যাবে আসবে না। আমরা শুধু বলতেছিলাম আপনারা যখন প্রশ্ন করেন যে কোঠা কিভাবে হবে, তো এইখানে এটা ধারণা জিনিসটা স্যার ওই জায়গা ঝুলে আছে এইটা ধারণা যে এখন এইটা দেখা গেছে যে এটা আইন মন্ত্রণালয় শেষ পর্যন্ত কি মতামত দেয়, এই মতামত এখন পর্যন্ত আমরা পাইনি, বা জনপ্রশাসন মন্ত্রণালয় কি মতামত দেয় বা মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় কি মতামত দেয়, এই মতামত, কারণ এখানে তো যেহেতু আইনি প্রশ্নটা জড়িত আছে এবং এখন বিষয়টা দেখা গেছে মানে অ্যাজ এ কমন সেন্সে যেহেতু বিধিটা এখন পর্যন্ত বাতিল করা হয়নি বা বিধিটাকে এখন পর্যন্ত করা হয়নি, রহিত করা হয়নি, যেহেতু বিশেষ বিধিতে নিয়োগ, তো বিশেষ বিধিতে নিয়োগটা গেলে যেহেতু বিধি এখন পর্যন্ত কার্যকর আছে, বিধিটা ওভাবেই হওয়ার কথা বা ওভাবেই হওয়া উচিত। আর এই কারণটার জন্যই যে এখন কি তারা সে বিধি অনুসারে নিয়োগ দেবে না নতুন প্রজ্ঞাপন অনুসারে নিয়োগ দেবে, এই কারণে সচিব মহোদয় এই মতামতটা মানে চাইবার কথা বলছিলেন। এখন আলটিমেটলি বিষয়টা সেটা হচ্ছে যে এইটা আপনারা অনেকেই বুঝতে চান না বা এটা অনেকেই বুঝতে পারেন না, কারণ আপনাদের থেকে অনেক জানলেওয়ালা লোক এগুলো নিয়ে কথা বলে গেছেন, আমরা তাদের রেফারেন্সে কথাগুলো বলতেছি। এই কথাগুলো তো আমার না, এই কথাগুলো কি আমার, আমরা এক্সপ্লেন করতেছি। ইভেন দো এই মামলার সাথে যারা জড়িত আছেন বা পরবর্তীতে এইটা যদি শেষ পর্যন্ত, কারণ আমি এইটাও দেখেছি যে দুদলকে হুমকি দিয়েছেন। একদল বলতেছেন যে যদি এইটা হয় আমরা কোর্টে যাব, অর্থাৎ যদি পুরনো কোটায় হয় তাহলে আমরা কোর্টে যাব। আরেক দল বলতেছেন যে যদি পুরনো কোটা পদ্ধতিতে না হয় তাহলে আমরা কোর্টে যাব। আলটিমেটলি এটা শেষ পর্যন্ত কোর্টে যেতে পারে বা হাইকোর্টে যেতে পারে। এটা মানে এইটা যারা সংশ্লিষ্ট এইটা তারা মানে যাদের স্বার্থ সংশ্লিষ্ট তারা, কারণ কোর্টে যাওয়ার তো অধিকার আছে সবাই। গেলে এই যে আমরা যে কথাগুলো বলছি এগুলোই হলো তো আইন বা এগুলোই বিধি বা এগুলোই পরিপত্র, এগুলোর উপরেই তখন কোর্ট তার ক্ষমতা আছে, কোর্টের যে কোনো বিষয়ে তার কনসার্ন নেওয়ার ক্ষমতা আছে। মহামান্য আদালত যে সিদ্ধান্ত দেন সেটাই সিদ্ধান্ত। তো আমরা শুধু এইটুকুই বলতে চেয়েছিলাম যে আসলে এখানে কোন কোটা পদ্ধতি যাবে এটা এখন পর্যন্ত নিশ্চিত না, এইটার জন্য আমাদের একটু সময় লাগবে। মূলত এই সময়টার কারণেই ফলাফলটা প্রকাশে একটু সমস্যা হচ্ছে বা একটু দেরি হচ্ছে, কারণ 1 সপ্তাহ 2 সপ্তাহ যে সময়টা ওই যে ঘেরাও করার পরে বা স্মারকলিপি দেওয়ার পরে অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় বলেছিলেন যে 1 সপ্তাহের মধ্যে ফল দেওয়া হবে, কিন্তু সেই 1 সপ্তাহ 1 মাস আগে চলে গেছে। পরে আবার আমার 10 তারিখে একবার তিনি 1 সপ্তাহ সময় নিয়েছিলেন, মেবি 16ই আগস্ট তিনি আবারও 1 সপ্তাহ সময় নিয়েছিলেন, কিন্তু আগস্ট মাস কিন্তু পুরোপুরি শেষ বা এখন আগস্ট শেষ হয়ে সেপ্টেম্বরে চলে আসছে। তবে সবচেয়ে মানে ফাইনালি খুশির খবর হচ্ছে যেটা বা ভালো লাগার খবর হচ্ছে যে আপনারা ফলটা প্রকাশিত হবে। এখন ফল প্রকাশের সাথে যেহেতু কোঠার বিষয়টা এবং একই সাথে একটা মামলার বিষয়ে জড়িত আছে, এই আইনি ঝামেলাটুকুর জন্য ফল প্রকাশের জন্য একটু দেরি হচ্ছে। আর কোঠা যেটা সেটা সরকারের সিদ্ধান্তের বিষয়ে, পুরনো কোঠায় প্রকাশ করবেন না নতুন কোঠায় প্রকাশ করবেন, এটা সরকারের সিদ্ধান্ত। এই বিষয়ে আমরা আমাদের ধারণার কথা বললাম, যদি আপনাদের ভালো লাগে ভালো, যদি খারাপ লাগে আপনারা আপনাদের যুক্তিগুলো কোর্টে গিয়ে দেবেন, বা যে ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করেন সেই ল্যাঙ্গুয়েজগুলো কোর্টের জন্য ব্যবহার করবেন, আমাদের জন্য না। কারণ এইখানে এইটা দেওয়াতে বা এইটা কারণ আমি থাকি দক্ষিণাঞ্চলে আর এই ফলাফলগুলো হচ্ছে উত্তরাঞ্চল, খুব সিলেট এবং চট্টগ্রামের জন্য। তো এটার সাথে আমার মানে আত্মীয় স্বজনও নেই ওইখানে, তো এই যে এটার সাথে আমাদের ব্যক্তিগত স্বার্থ থাকবে। তো যাই হোক, একটু ধৈর্য ধরতে হবে। ফাইনাল মেসেজ এইটাই, একটু ধৈর্য ধরতে হবে, একটু ধৈর্য ধরুন, ইনশাল্লাহ আশা করি ভালো কিছু পাবেন। এবং একই সাথে আপনাদের উদ্দেশ্যে যেটা বলতে চাই যে আমাদের প্রাথমিকের এবং 18তম NTSC এর আমাদের কোর্স চলমান আছে। স্যার 19তম কোর্স চলমান আছে। তো যারা এই কোর্সে ভর্তি হতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন। এবং এতদিন আপনারা বুঝতে পারছেন যে আমরা আমাদের দায়িত্ব নিয়ে বা আমরা কিভাবে করার চেষ্টা করি, সেটা আশা করি আপনাদের কাছে সেই বিষয়গুলো তুলে ধরতে পেরেছি। আবির, তুমি একটু যদি বলো। স্যার আমাদের কোর্সসমূহ হচ্ছে ভর্তির একটা অফার চলতেছে, তো এই মাস জুড়ে অফারটা থাকবে। আশা করি স্টুডেন্টরা ভালো কিছু পাবেন। এবং আমাদের একটাই যেটা মানে আপনাদের উদ্দেশ্যে আমাদের একটাই মেসেজ থাকবে যে একটা চাকরির জন্য ঠিক যতটুকু পড়ার দরকার আমরা আপনাদেরকে ঠিক অতটুকুই পড়াবো, এর বাইরেরটুকু পড়ানোর আমাদের দরকার নেই। আপনারা আসুন, আমাদের সাথে ক্লাস করুন বা আমাদের শিট করুন এবং একটা
চাকরি আপনার জন্য নিশ্চিত করুন। তো সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন।